নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি মূলনিবাসী বহুজন সম্মেলন হৃদয়পুরের আম্বেদকর মিশনে। গত দুদিন ধরে চলছে। সেখানে পেয়েছি আমাদের বাংলার একজন মতুয়া উদ্বাস্তু আন্দোলনের একজন অগ্রণী পুরুষ এবং সাহিত্যিক, যার বক্তব্য একটা সময় সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল। আপনাদের মনে আছে বাংলা ভাগ নিয়ে একটি ভিডিও প্রায় ইউটিউবে গেলে আপনারা দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে। সেই নকুল মল্লিক স্যারের কাছে তার সঙ্গে দেখা হয়ে গেছে, দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। তো আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং তার সেই সমস্ত বক্তব্য আমরা আজকে আবার নতুন করে শুনবো, এবং তার দীর্ঘ জীবনের আন্দোলনের অভিজ্ঞতা, তার বিভিন্ন লেখালেখি, কি কি বিষয় নিয়ে তিনি লেখেন, মানুষকে কি বোঝাতে চাইছেন, কি জানাতে চাইছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি এতদিন ধরে আন্দোলন করছেন, বলা যায় মতুয়া উদ্বাস্তু বা এই মূলনিবাসী যে শব্দ আমরা এখন বলি, যে ওভারঅল মানুষ এসসি এসটি ওবিসি মাইনরিটি, এই যে নিচু জাতের মানুষ, ব্রাহ্মণ্যবাদীরা আমাদেরকে নিচু জাত বানিয়ে রেখেছে, এই মানুষগুলোকে কি বোঝাতে চাইছেন, কি শেখাতে চাইছেন এত বছর ধরে? আমার তো মূল কথা হলো যে সমাজ পরিবর্তন করতে হবে। যে সমাজে মুষ্টিমেয় কিছু উচ্চবর্ণের মানুষ, বৃহত্তর গোষ্ঠী যারা নিম্নবর্ণের মানুষ, তাদের শাসন এবং শোষণ করছে সাহিত্যের মাধ্যমে, শিল্পের মাধ্যমে, কৃষ্টির মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, ধর্মের মাধ্যমে, এমনকি রাজনীতির মাধ্যমে। এই শোষণ থেকে আমরা মুক্ত পেতে চাই, সেইটাই আমি বলতে চাইছি। এখনো পর্যন্ত আপনার আমি কিছু লেখাপত্র আমি দেখছিলাম, যেগুলো এর আগেও আমি বইমেলাতে অনেক স্টলে পেয়েছিলাম, আমি ছোটখাটো, অতটা পড়ার সুযোগ হয়নি। কিন্তু আপনার যেটা যে এই দেশভাগ নিয়ে, মানে বাংলা ভাগ নিয়ে বিশেষ করে আপনার যে একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া আমরা পেয়েছিলাম, মানে বিষয়টা কিভাবে দেখছেন, বাংলা ভাগটা কেন হয়েছে, বা সেই বিষয় নিয়ে তখন আমাদের মহাপুরুষ যোগেন মণ্ডল, তার ভূমিকা, বা সেই সময় যারা দেশটাকে ভাগ করেছে, বাংলাটাকে ভাগ করেছে, সেখানে কার ভূমিকাটা কার, মানে অর্থাৎ দায়িত্বটা কার? অনেকে বলে মুসলিমদের জন্য বাংলা ভাগ হয়েছে বা দেশ ভাগ হয়েছে, মানে বিষয়টা কিভাবে দেখেন বাংলা ভাগ বিষয় নিয়ে? বাংলা ভাগ তো পরিষ্কার অঙ্কের মতো, মুসলিমের জন্য কি হিন্দুর জন্য পরিষ্কার হয়ে যাবে। বাংলা ভাগ যখন হবে তখন কথা হলো যে অখণ্ড বাংলার যে বিধানসভা যেটা ছিল, আইনসভা, তার মুসলিম অধ্যুষিত একটা গোষ্ঠী বা একটা জন, আর হিন্দু অধ্যুষিত একটা জন। সেই মুসলিম অধ্যুষিত সেই বিভাগের ভিতরে হিন্দুও থাকবে, আর হিন্দু অধ্যুষিত জনের ভিতরে মুসলমানও থাকবে। এই দুটো জনে ভোটাভুটি হবে। ভোটাভুটি হওয়ার ফলে ওদের ওখানে একটা জায়গায় ফাঁক ছিল, যদি কোনো জন বলে, কোনো বিভাগ যদি বলে যে বাংলা ভাগ হবে, তাহলে হবেই। সংখ্যায় যদি তারা কমও হয়, যদি বলে যে তারা যদি বেশি হয়, তা হবেই। তাতে করে এই যে দুটো বিভাগ হলো, তাতে দেখা গেল যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে মুসলমানরা বেশি সংখ্যক মানুষ বলেছে বাংলা ভাগ হবে না, হিন্দুরা কম সংখ্যক মানুষ বলেছে বাংলা ভাগ হবে। আর ওই হিন্দু অধ্যুষিত অঞ্চলের বেশিরভাগ মানুষ, হিন্দুরা বলেছে বাংলা ভাগ হবে, মুসলমানরা তো বাংলা ভাগ চায়নি। কিন্তু যেহেতু হিন্দুরা বলে ফেলেছে বাংলা ভাগ হবে, সেহেতু বাংলা ভাগ হবেই। এইটা মূলত উদ্যোক্তা ছিল শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ বড়লাটকে বলেছিলেন, যদি ভারত ভাগ করতে হয় আগে বাংলা ভাগ করতে হবে, কেননা ওই মুসলমানদের সঙ্গে কোনো হিন্দু ভদ্র সমাজ মিলেমিশে থাকতে পারে না, অতএব বাংলা ভাগটা মাস্ট। এই বাংলা ভাগের পেছনে এই তথাকথিত বলুন হিন্দু মহাসভা বা আরএসএস বা শ্যামাপ্রসাদ বা ব্রিটিশ বা এই মুসলিম লীগ বা কংগ্রেস, মানে সেই সময়কার যে শাসক ছিল ব্রিটিশ, তার মানে কি স্বার্থটা ছিল, ভাগের উদ্দেশ্যটা কি ছিল, কেন ভাগ করতে? না, বাংলা ভাগের পিছনে একটা দারুণ স্বার্থ ছিল। বাংলা যদি ভাগ না হতো, অখণ্ড বাংলা যদি থাকতো, তো উচ্চবর্ণ কোনোদিন এখানে একটা মন্ত্রিত্বও পেত না, মুখ্যমন্ত্রী তো দূরের কথা। মুসলমানরা মুখ্যমন্ত্রী হতো, শিডিউল কাস্টটা স্বরাষ্ট্রমন্ত্রী হতো, উচ্চবর্ণের একটা মন্ত্রিত্ব পাওনা ছিল না। তখন ওরা বুঝলো দেশ ভাগ না হওয়া পর্যন্ত আমাদের কোনো জায়গা হবে না। তাই শ্যামাপ্রসাদকে সামনে রেখে দেশ ভাগ করলো। এই জন্যে আজকে যদি দেশ ভাগ না হতো, মমতা কেন জ্যোতি বসুও মুখ্যমন্ত্রী হতে পারতেন না, বিধান রায়ও মুখ্যমন্ত্রী হতে পারতেন না। দেশ ভাগটা হলো বলে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলাম, তখন এরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, তখন এরা এখন মন্ত্রিত্ব নিচ্ছে। অখণ্ড বাংলায় উচ্চ বর্ণের কোনো আধিপত্য ছিল না রাজনীতির ক্ষেত্রে। মানে আমি এর আগে এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এত সহজ সরল ভাষায় বিষয়টাকে আপনি বলছেন,
কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা শ্রেণীর ব্রাহ্মণ্যবাদীরা তারা কিন্তু প্রচার করে যাচ্ছে লাগাতার যে এতই যখন স্বার্থ দেখছে তাহলে যোগেন মণ্ডল কেন বাংলাদেশ থেকে পালিয়ে আবার ভারতবর্ষে চলে এলেন। যোগেন মণ্ডল সম্পর্কে ইতিহাসটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। যোগেন মণ্ডলকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। যোগেন মণ্ডলকে স্টাডি করতে হবে। বাংলা ভাগের বিরুদ্ধে ছিলেন যোগেন মণ্ডল, এই কথাটা কেউ বলে না। কোথায় কোন তারিখে কবে কবে মিটিং করেছেন, বসিরহাটে কবে করেছেন, উত্তরবঙ্গে কবে করেছেন, আমার খুলনায় কবে করেছেন, যশোরে কবে করেছেন, তিনি চেষ্টা করেছেন ভাগ না হওয়ার জন্য, কিন্তু অবশেষে ভাগ হলো। যখন হলো তখন বললেন আমার এই সংখ্যাগরিষ্ঠ এই নিম্নবর্ণের মানুষ, এদের রেখে আমি যাবো কি করে, অতএব আমি যেতে পারি না। তাই তিনি ওই পাকিস্তান গভর্নমেন্টকে সমর্থন করে আমাদের রক্ষা করার জন্য যোগেনবাবু সেখানে ছিলেন, রক্ষা কবচ হয়ে। তার মানে সেই সময়কার নমশূদ্র বা শূদ্রদের প্রতিনিধি বা সেই কমিউনিটিকে বাঁচানোর স্বার্থে, তাদের স্বার্থ রক্ষা করার জন্যই যোগেনবাবু ছিলেন। অর্থাৎ এখানে ধর্মের কোনো ব্যাপার ছিল না, মানে পুরোটাই ছিল অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই ছিল। জিন্না কিছু প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে আপনাদের সংবিধানে যে কটা আপনাদের প্রাপ্য আছে, জিন্না প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার এই পাকিস্তানে পূর্ব পাকিস্তানে এলে আপনারা সেইগুলো পাবেন, সেপারেট ইলেকশন পেতে পারেন, সংরক্ষণ পেতে পারেন, আপনাদের চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন, যেটা পশ্চিমবঙ্গে নাও পেতে পারেন, কিন্তু আমি আপনাদের দেব। জিন্না বেঁচে থাকলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। জিন্না মারা যাওয়ার পরেই যোগেনবাবু দুর্বল হয়ে পড়লেন। আরেকটা সব থেকে বড় প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে মানে ব্রাহ্মণবাদীরা দেখাতে চাইছে ইদানিং প্রচারের মাধ্যমে, বলছে যে এই দেশভাগটা করে একদিকে নাকি শ্যামাপ্রসাদ বাঙালিকে বাঁচিয়ে, বাঙালি হিন্দুদের বাঁচিয়েছেন। হিন্দু মানে তো আমরা তো হিন্দু না, হিন্দুদেরই তো বাঁচিয়েছে। আমরা তো আনটাচেবল, আমরা তো অস্পৃশ্য, আমরা হিন্দু না, হিন্দুদের বাঁচিয়েছে। কায়েম বাহন বদ্দি ওরাই হলো হিন্দু, আর আমরা কেউ হিন্দু টিন্দু না। অতএব ওদের স্বার্থ শূন্য হয়েছে, বুঝতে পেরেছেন? আমাদের কথা ঠিক আছে, আমরা হিন্দু না। এবার এইখানে একটা প্রশ্ন যেটা সব থেকে বড় উদাহরণ হিসাবে আসে, সেটা হচ্ছে যে এই দেশভাগটাকে কার্যকরী করার জন্য গ্রেট ক্যালকাটা কিলিং করা হয়েছিল, দাঙ্গাটা করানো হয়েছিল। মানে এটা নিয়ে আপনার কি, মানে এ বিষয়ে আমাদের যথেষ্ট রকমের মতদ্বৈততা আছে। যে প্রথমে তো আমাদের জিন্না তো চাইনি দেশভাগ, এবং জিন্না মুসলিম লীগ করতেও চাইনি। জিন্না মুসলিম লীগ করেছে অনেক ভাবনা চিন্তা করে, এই হিন্দুদের নেগলিজেন্সের পরে কিন্তু জিন্না মুসলিম করতে বাধ্য হয়েছে। লাহোর কনফারেন্সে শেষকালে বললেন যে আমাদের এখন বিচ্ছিন্ন হওয়া ছাড়া কোনো পথ নেই। এর পিছনে জিন্না অনেক নিপীড়ন সহ্য করেছে হিন্দুদের কাছ থেকে। তারপরে আমাদের সেই ভাবনা চিন্তার থেকেই ওরাও শেষকালে বলতে বাধ্য হলো যে আমরাও তাহলে, ওরা যদি আমাকে না চায় তাহলে আমরা ওদের চাই না। শেষকালে এই পর্যন্ত গেল আর কি। হ্যাঁ, শেষকালে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে ওরা বলল যে তাহলে বাংলা ভাত ছাড়া পথ নেই। এই দেখো, এর পিছনে হিন্দুদের কোনো উস্কানি ছিল কিনা তাও জানি না, কিন্তু ঘটনাটা ঘটিয়েছে মুসলমানরা। এবারে আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে যে ইদানিং আমরা দেখি যে ব্রাহ্মণ্যবাদীরা প্রচার করে যে আমরা জাতপাত মানি না, সমস্ত নিচু জাতের মানুষ যা আছে, শূদ্র বাগদি চন্ডাল ভন্ডাল যত জাতি আছে সবাই হচ্ছে আমাদের হিন্দু, সনাতন হিন্দু ধর্মের, এবং একই সাথে যারা মুসলিম হয়েছে কনভার্টেড, তাদের রক্ত ডিএনএ আমাদের এক, অত সবাই মিলেমিশে আমাদের ব্রাহ্মণ্যবাদী দলে চলে আসে। মানে এইটা নিয়ে কি, মানে সবাই কি হিন্দু? হিন্দু শব্দটাই তো আলাদা, আমরা হিন্দুই না, আর আমরা ওই হিন্দুত্ব ভিতরে আমরা যেতেও চাই না। কেমন হিন্দু বলতে একমাত্র উচ্চ বর্ণের মুষ্টিমেয় কয়েকজন মানুষ, তারাই হিন্দু। বাংলাদেশে ওদের আবার সনাতনী বলছে আজকাল। আমরা তপশিলি, আনটাচেবল। আমাদের যদি বলতে হয় তো আমাদের বলতে হয় পঞ্চম। আমরা শূদ্রও না, আমরা অতি শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটে, এই চারটেরও বাইরে আমরা। বিবেকানন্দকে বলা হয়েছিল শূদ্র। হ্যাঁ, বিবেকানন্দ যখন লেকচার দিতে গেছিলেন তখন স্যার গুরুদেব বন্দ্যোপাধ্যায় মনে হয় বলেছিলেন শূদ্রের কাছ থেকে কি উপদেশ নেওয়া এমন হয়। বিবেকানন্দকে শূদ্র বলা হয়েছিল। তাহলে আমরা কি হই? আমরা পঞ্চম। পিয়ার ঠাকুর বলে গেছেন আমরা পঞ্চম, আমরা শূদ্র না। অতএব ওরা আমাদের আহ্বান করার চেষ্টা করছে ভোট নেওয়ার জন্যে, আমাদের স্বার্থের জন্য নয়। ভোটের জন্য ওরা আমাদের হিন্দু বলে। ভোটের কমিউনিস্টরা আমাদের বলেছে না আমরা বর্ণভেদ মানি না, আমরা শ্রেণীভেদ মানি। আমি বলি কমিউনিস্ট না, কমিউনিজম না, কমিউনালিজম। ওরাই সব থেকে বড় কমিউনালিজম করেছে।
তা না হলে এই মরিচ ঝাঁপি এরকম অত্যাচার করতে পারে, দেখো গণহত্যা হতে পারে? পৃথিবীর ইতিহাসে হয়েছে এরকম। মানে খুব ভয়ানক সব তথ্য আপনারা শুনছেন। আর কমেন্ট বক্সে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে বাংলা ভাগ, দেশভাগ বা উদ্বাস্তু আন্দোলন সম্পর্কে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, প্রশ্ন করবেন। পরবর্তীতে এনার কাছে গিয়ে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর সরাসরি আপনাদের কাছে তুলে ধরবো। আজকে এই পর্যন্ত। পরের দিন আমি আপনার সঙ্গে আবার যাব, আপনার বাড়িতে গিয়ে কথা বলে আরো ইন্টারভিউ আপনাদের জন্য অপেক্ষা করছে। দণ্ড কারণে তো দণ্ড করতে হয়ে গেছে। এই একটা আপনি যে একটা ই বলছেন, আমি মাঝখানে ই করতে পারি। ব্যাটারকে চিঠি লিখেছিল শ্যামাপ্রসাদ, বাংলা ভাগ হোক আর না হোক, ভারত ভাগ হোক বা না হোক, ভাগ হোক। বলেছি, কিন্তু বাংলা ভাগ হবে। আর ওই যে তারকেশ্বরে মিটিং হয়েছিল সেটা বলেছেন, তারকেশ্বরে মিটিং এ কংগ্রেসের ওখানে তারকেশ্বরে মিটিং হয়েছে। আমি এই কাগজগুলো বেরিয়ে হ্যাঁ, সেই মিটিং এ কি বলছে জানেন?